আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের ফাজানের নীতি নিয়ে আলোচনা করব। ফাজানের নীতিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তুমি যদি বুঝতে পারো জিনিসটা একেবারেই সহজ, ঠিক আছে? বাট এটাকে অনেকে তোমার কঠিন করে দেখে। কঠিন করে দেখার কিছু নেই। তুমি যদি বুঝো তাহলে এই জিনিসটা অনেক সহজ। দেখো, ফাজানের নীতি ফাজানের নীতিটা মূলত কি? ফাজানের নীতিটা মূলত হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। ঠিক আছে? তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে হচ্ছে আমরা জানি আয়নিক যৌগটা মূলত কি? আয়নিক যৌগটা মূলত হচ্ছে একটা ধাতু, অধাতু নিয়ে যে সকল যৌগ গঠন হয় সেগুলোকে আমরা আয়নিক গঠন মানে আয়নিক যৌগ বলা হয়। ধাতু মানে কি? ধাতুরা মূলত হচ্ছে ইলেকট্রন ছাড়ে। আর অধাতু মানে কি? অধাতু মানে হচ্ছে যেই সকল মৌল বা পরমাণু আমাদের ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তার মানে ধাতু মানে আমি বলতে পারি ইলেকট্রন ছাড়ে, আর অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ছাড়ে কারা বলো তো? যাদের আয়নীকরণ শক্তি নিম্ন থাকে। তোমরা যখন আয়নীকরণ শক্তি পড়ছি আমরা দেখছি যাদের আয়নীকরণ শক্তি নিম্ন তারাই হচ্ছে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে। কারণ আয়নীকরণ শক্তি যদি বেশি থাকে তখন কি হয়, অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, তখন ইলেকট্রন ছাড়তে প্রবলেম হয়। সেজন্য আমরা বলতে পারি যারা ধাতু তারা ইলেকট্রন ছাড়ে যাদের আয়নীকরণ শক্তি নিম্ন। আর ইলেকট্রন গ্রহণ করে কারা? যাদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি হাই থাকে, উচ্চ থাকে, তারা হচ্ছে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে ধাতু যারা ইলেকট্রন ছাড়ে, অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে। কারা ইলেকট্রন ছাড়ে? যাদের আয়নীকরণ শক্তি নিম্ন থাকে। আর যাদের উচ্চ ইলেকট্রন আসক্তি থাকে তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর ল্যাটিস শক্তি বেশি হতে হবে। ঠিক আছে? এই কয়টা বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে আয়নিক যৌগ বলি। এই আয়নিক যৌগটা যখন আবার সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে তখন আমরা তাকে কি বলতে পারি? আয়নিক যৌগসমূহের সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পায়। যেমন ধরো আমি একটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। এই যে আমি সোডিয়াম ক্লোরাইডটা লিখলাম, এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে কী হয়েছে বলো তো? ইলেকট্রন। সোডিয়াম মনে করো একটা ইলেকট্রন ত্যাগ করে আমার সোডিয়াম প্লাস হয়েছে। এই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে। এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস মিলেই কিন্তু আমার কি এই যৌগটা গঠিত, তাই না? এই যৌগটাকে আমরা বলি আয়নিক যৌগ। কিন্তু যখন মানে এরকম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত যৌগকে আমরা বলতে পারি কি? আয়নিক যৌগ। কিন্তু যখন হচ্ছে এই সোডিয়াম যে একটা ইলেকট্রন দিছিল ক্লোরিন রে, আর ক্লোরিন যে ওই ইলেকট্রনটা যে নিছিল, ধরো এখন সোডিয়াম আবার ভাবলো কি না, আমি আমার ইলেকট্রনটা আমি আবার ব্যাক নিব। ঠিক আছে? এই যে ইলেকট্রনটা যে ব্যাক নেওয়ার যে প্রবণতা, যখন ব্যাক নিতে যাবে তখন কি হবে দেখো, আবার ক্লোরিনও আগের অবস্থানে চলে যাবে তখন, তাই না? তো এই যে একটা তখন মানে পুরোপুরি তো আর ব্যাক নিতে পারবে না, তখন হচ্ছে ইলেকট্রনটা শেয়ার হয়ে যায়। ঠিক আছে? মানে ইলেকট্রনটা শেয়ার করে থাকে, একে অপরে ইলেকট্রনটা শেয়ার করে থাকে। এই যে একে অপরে ইলেকট্রনটা শেয়ার করে থাকতেছে, এই যে একে অপরে ইলেকট্রনটা শেয়ার করে থাকছে, এই একে অপরে ইলেকট্রনটা শেয়ার করাকেই মূলত বলা হয় কি বলতো? একে অপরের ইলেকট্রন যে শেয়ার করলো, এই একে অপরের ইলেকট্রনটা শেয়ার করাকে বলা হয় আমাদের সমযোজী। আমরা জানি সমযোজী মানে হচ্ছে একে অপরের ইলেকট্রন শেয়ার। ঠিক আছে? বাট প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে আয়নিক থেকে তখন আবার তারা কি করলো? ইলেকট্রনটা শেয়ার করে থাকতে চায়, কারণ একসাথে তো আর জিনিসটা ব্যাক নেওয়া যায় না, যেহেতু একেবারে দিয়ে দিছিল তাকে, তো সেখান থেকে কি আর ব্যাক নেওয়া যায়? তো সেজন্য তখন তারা শেয়ার করে থাকে। তো শেয়ারের মাধ্যমে যে থাকলো, যে বন্ধনটা গঠিত হলো, তখন আমরা তাকে বলবো সমযোজী। তো প্রথমে ছিল আয়নিক, পরে হলো সমযোজী। তার মানে এই যে আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পাইলো, এটাকেই মূলত ফাজানের নীতি বলে। ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে আসি যে এই যে সমযোজী বৈশিষ্ট্য, এই যে সমযোজী যৌগগুলো আছে, সেই সমযোজী যৌগের মধ্যে আমাদের কি কি মানে কি কি নীতি, সেই সমযোজী বৈশিষ্ট্য মানে কি কি নীতি সেই সমযোজী যৌগগুলো পালন করে। ঠিক আছে? চলো সেটা একটু দেখে আসি। দেখো, এখানে বলছে ফাজানের পোলারায়ন নীতির শর্ত। যারা শর্ত মানবে তাদেরকে আমি বলবো সমযোজী। কি বলছে? ফাজানের পোলারায়ন নীতির এই যে কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো যারা মানবে তাদেরকে আমি বলবো সমযোজী। কারণ আমি কি জানি? আমি জানি হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাকেই বলতেছে হচ্ছে ফাজানের নীতি। তার মানে যারা ফাজানের নীতির শর্ত জানবে তাদেরকে আমরা কি বলবো? সমযোজী বা পোলারায়ন। ঠিক আছে? ওকে, তো দেখো, সমযোজী বৈশিষ্ট্যের মধ্যে কী কী আছে? ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, চার সংখ্যা যত বেশি হবে, আর পিএনজিসি মানে হচ্ছে সিউডো নোবেল গ্যাস। ঠিক আছে? নোবেল গ্যাস কনফিগারেশন মানে কি? দেখো, নোবেল গ্যাস মানে হচ্ছে
আমাদের বোঝায় অভিজাত গ্যাস, ঠিক আছে, বা নিষ্ক্রিয় গ্যাসসমূহ। নিষ্ক্রিয় গ্যাস মানে কি, যাদের অরবিটালে যতগুলো জিনিস থাকার কথা বা যতগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কথা, তারা যদি ততগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তো তাদেরকে আমরা বলবো যে তারা হচ্ছে নোবেল গ্যাসের মতো আচরণ করতে পারে বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আচরণ করতে পারে। যেমন ধরো কোনো একটা পরমাণু বা কোনো একটা আয়নের শেষ কক্ষপথে যদি আমাদের হচ্ছে এস অরবিটাল থাকে, আর সেখানে যদি আমাদের দুইটা ইলেকট্রন দ্বারাই পূর্ণ থাকে, তার মানে কি দাঁড়ালো, দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ মানেই হচ্ছে যে যতগুলা মানে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা থাকতে পারে। আমরা কি জানি, এস অরবিটালে সর্বোচ্চ দুইটা থাকে, পি অরবিটালে সর্বোচ্চ 6টা থাকে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা থাকে, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকে। তো এরকম যদি মানে কোনো পরমাণু বা হচ্ছে কোনো আয়নের মধ্যে যদি এই সর্বশেষ শক্তি স্তরে অরবিটালটা যদি ওই ইলেকট্রন যতগুলো থাকতে পারে সর্বোচ্চ ততগুলো তারা যদি পূর্ণ থাকে, তার মানে কি, তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে না। এই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করাটাকে বলা হচ্ছে আমাদের পিএনজেসি বা হচ্ছে মানে তোমরা এটা মনে রাখো যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আচরণ করবে, মানে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমরা যেটা পড়বো, তো কারা কারা এটা করে, যে কপার প্লাস করে, সিলভার প্লাস করে, গোল্ড প্লাস করে, জিঙ্ক প্লাস করে, ক্যাডমিয়াম 2 প্লাস করে, মার্কারি 2 প্লাস করে, ঠিক আছে। তো দেখো আমি এখানে দুইটা দেখাইছি। কপার প্লাস মানে হচ্ছে তোমার, আমরা জানি কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটা, আমরা জানি কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, প্রথমে আর্গন পর্যন্ত আমি করলাম, 18 পর্যন্ত করলাম, তারপরে হচ্ছে 3s2 3p6 4s1 যায়, যাতে হচ্ছে আমার 3D পূর্ণ থাকতে পারে, তাই না। এখন একটা জিনিস সবাই ভুল করো, সেই সবাই ভুল করা জিনিসটা কি, যখন আমাদের কপার প্লাস করতে বলে তখন আমরা যে জিনিসটা করি, কপার যখন আমাদের প্লাস করতে বলে তখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে 3D10 থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দেয়, একটা ইলেকট্রন মাইনাস করি। কিন্তু এটা কিন্তু ভুল। কেন ভুল বলো তো, আমাদের যখন কপার প্লাস বলবে তোমরা ভাবো কি, আচ্ছা এখানে তো 3D10 তো হচ্ছে লাস্টে এসে ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে আমার যখন একটা প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। কিন্তু না ভাই, এখান থেকে একটা ইলেকট্রন যাবে না, এখান থেকে একটা ইলেকট্রন যাবে। কেন বলো তো, কারণ আমরা যখন কপারের চিত্রটা আঁকবো, এ ধরো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, তুমি কি চাইলেই এখান থেকে একটা ইলেকট্রন নিতে পারবা? তো ইলেকট্রন শেয়ার হয় কোথা থেকে, সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন শেয়ার হয়। যতই এটা এসে আগে প্রবেশ করুক না কেন, যতই এটা এসে আগে প্রবেশ যতই এটা এসে পরে প্রবেশ করুক না কেন, 4s-টা তো আমার বাইরেই থাকবে, তাই না। সেই জন্য কপার প্লাস মানে যখন আমার ইলেকট্রন ত্যাগ বোঝাবে তখন আমি হচ্ছে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করব, ঠিক আছে। তো আমার কি হবে, প্রথমে হচ্ছে আমি আর্গন পর্যন্ত লিখবো, তারপরে হচ্ছে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস তোমরা করে নিবা, তারপরে 3s2 3p6 3d10, ঠিক আছে। 4s থেকে একটা ইলেকট্রন যাবে, এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। অনেকে এটা ভুল করা যাবে না। তো এটা হচ্ছে আমার 3d10 পর্যন্ত করলাম। ওকে, তার মানে অলওয়েজ মনে রাখবা, এখানে প্লাস মানে হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন একটা বাদ হবে, বা এখানে দুইটা থাকলে সর্ববহিস্থ শক্তিস্তর থেকে বাদ হবে। হ্যাঁ, 3d10 বা এরকম আরও যতগুলো অরবিটাল আছে, আগে প্রবেশ করা পরে প্রবেশ করা মানে সেখান থেকে রিমুভ দিব, নট লাইক দ্যাট। ওকে, আচ্ছা যাই হোক, তো এটা বোঝাইলাম। এবার দেখো জিঙ্ক 2 প্লাসে আমাদের হচ্ছে 3d10 হচ্ছে, যেহেতু 2 প্লাস, তার মানে আমরা জানি জিঙ্ক মানে হচ্ছে 4s2 ছিল, তো 4s2 বাদ দিলে আমার কত থাকে, 3d10 থাকে। তার মানে দেখো দুইটাই 3d10, মানে লাস্টের কক্ষপথটা আমার হচ্ছে কি আছে, লাস্টের কক্ষপথটা আমার কি ফিল আপ আছে, তাই না। তো লাস্টের কক্ষপথটা ফিল আপ আছে মানে হচ্ছে তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনটা আমাদের হচ্ছে ঠিকঠাক আছে। মানে দেখো NS2 NP6 ND10 এই তিনটাই হচ্ছে আমাদের এখানে ফিল আপ আছে, তাই না। 3s2 আছে, 3p6 আছে, 3d10ও আছে, বা লাস্টেরটা কাউন্ট করলেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নোবেল গ্যাসের মতো আচরণ করতেছে। তো সেই জন্য আমরা এটা বলতে পারতেছি। ওকে, বাট মেনলি হচ্ছে এই 6টাই হচ্ছে তোমার বেশি কাজ করে, কারণ হচ্ছে দেখো NS2 NP6 ND10 এটা হচ্ছে তোমার এই কয়টা যে আয়ন আছে সেই তিনটা হচ্ছে এই তিনটা শর্তই মেনে চলে। এটা এখানেও তিনটা ফিল আপ, এখানেও এই সেম তিনটাই আছে, সেজন্য আমি এটাকে বলতে পারতেছি যে এটা হচ্ছে একদম পুরোপুরি নোবেল গ্যাসের সাথে মিল রেখে, ঠিক আছে। তো তোমরা এই 6টা একটু মনে রাখবা। এবার দেখো এখানে অনেক সবসময় আবার ফাজানের পোলারায়ন নীতি মানাই হচ্ছে যারা ফাজানের পোলারায়ন নীতি মানবে তারাই আমরা জানি তারা সমযোজী। ক্যাটায়নের আকার ছোট আর অ্যানায়নের আকার বড় হয়, এটা আবার অনেকে ভুলে যায় যে ক্যাটায়নের আকার ছোট পড়ছিলাম না অ্যানায়নের আকার ছোট পড়ছিলাম। মনে করো এনি নামের একটা মেয়ে একটা বিড়াল পালতো, কি বলছি, এনি নামের একটা মেয়ে একটা বিড়াল পালতো, ছোট একটা বিড়াল পালতো।
এটা মানুষ দেখাচ্ছি, বেদর এটা একটা বিড়াল, ঠিক আছে? যাই হোক না কেন, এটা একটা বিড়াল। তো এই বিড়ালটা যে পালতো, এই বিড়ালটার নাম হচ্ছে কি? ক্যাট। বিড়ালটা হচ্ছে ক্যাট আর মেয়েটার নাম হচ্ছে এনি। তার মানে মানুষ তো, বিড়াল যতই বড় হোক মানুষের সমান তো হয় না কখনো। তার মানে এনি হচ্ছে একটা মেয়ে, তার মানে অ্যানায়ন অলওয়েজ বড় হবে, আর ক্যাট হচ্ছে ছোট, তার মানে ক্যাটায়ন অলওয়েজ ছোট হবে, মানে ক্যাটায়নের আকার ছোট হবে, ক্যাটায়ন না, ক্যাটায়নের আকার ছোট হবে। আর চার সংখ্যা যত বেশি হবে তত আমাদের ফাজানের পোলারায়ন নীতি তার মধ্যে তত কাজ করবে। আর একটা কথা মাথায় পুরোপুরি সেট করে নাও, ফাজানের পোলারায়ন শর্ত যারা যারা মানবে, মানে এই কয়টা শর্ত যারা যারা মানবে তাদেরকে আমি কি নাম দিছি? সমযোজী। কারণ আমরা জানি ফাজানের পোলারায়ন নীতি মানেই হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, বা সমযোজী বৈশিষ্ট্যের আরেক নাম হচ্ছে পোলারায়ন, ঠিক আছে? ওকে, দেখো তার মানে ফাজানের পোলারায়ন শর্ত যারা যারা মানে তাদের পোলারায়ন বেশি, কারণ সমযোজী হচ্ছে পোলারায়নতা, তার মানে পোলারায়ন বেশি, সমযোজী বেশি। কালার বেশি, কালার বেশি জিনিসটা কি সেটা একটু পরে বোঝাচ্ছি। দেখো, দ্রাব্যতা কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর হচ্ছে তাপীয় সুস্থতা কম, ঠিক আছে? কারণ এই তিনটাই হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এই তিনটাই কিসের বৈশিষ্ট্য? আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আর আমরা জানি আয়নিক যৌগ আর সমযোজী যৌগ হচ্ছে বিপরীত, সেজন্য এই তিনটা যেহেতু বাড়ছে, এই তিনটাতেই কমবে। কারণ আমরা জানি ফাজানের পোলারায়ন নীতি মানে হচ্ছে পোলারায়ন সমযোজী কালার বেশি, সেজন্য যেহেতু এই দ্রাব্যতা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাপীয় সুস্থিত হচ্ছে আমাদের আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সেজন্য আমরা বলতে পারি যে এই তিনটা হচ্ছে আমাদের আয়নিক, সেজন্য এই তিনটা কম, আর এই শর্তগুলো মানলে এই তিনটা হচ্ছে তখন বেশি হবে, ঠিক আছে? এটা একটু ভালো মতন মুখস্থ করে নেবা। এবার দেখো, তাপীয় বিয়োজন কি আর তাপীয় সুস্থিত মানে কি? অনেক বই এভাবে লেখা আছে, বাট আমি তোমাকে সহজভাবে বলে দিই। সবসময় মনে রাখবা, আমরা জানি সমযোজী যৌগের মানে ফাজানের পোলারায়ন নীতি যারা মানে তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। সমযোজী যৌগ মানে পোলারায়ন, সমযোজী কালার, ঠিক আছে? এই তিনটা সেম জিনিস। যখন তোমাকে তিনটা দিয়ে কোশ্চেন করবে, ফাজানের পোলারায়ন নীতি দিয়ে তুমি তিনটা ব্যাখ্যা করে নিবা। আর যখন তোমাকে দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হচ্ছে তাপীয় সুস্থিত বলবে, তখন তুমি এটার বিপরীতটা বলবা, ঠিক আছে? এখানে যেমন ক্যাটায়ন ছোট, আয়নিকে ক্যাটায়ন বড় হলে সেটাকে আমি বলবো সেটা তত বেশি আয়নিক। অ্যানায়ন যেহেতু এখানে বড়, তো অ্যানায়নের আকার বড় হলে সেটাকে আমি সমযোজী বলছি। তার মানে অ্যানায়নের আকার যত ছোট হবে সেটা আয়নিক, মানে সমযোজীতে যা ঠিক আয়নিকে তার বিপরীতটা। তোমরা হচ্ছে আগে ফার্স্টে আমার এমসিকিউ যে লেকচারটা দিয়েছিলাম সেটা যদি ক্লাস করে আসো আর ভালোভাবে বুঝতে পারবা। এবার একটা জিনিস দেখো, তাপীয় বিয়োজন আর তাপীয় সুস্থিত জিনিসটা কি? তাপীয় সুস্থিত মানে হচ্ছে এর আরেক নাম হচ্ছে তাপীয় বিযোজন। এটা হচ্ছে বিয়োজন, জাস্ট একটা ফোঁটা, আর এখানে হচ্ছে ফোঁটাটা নাই। যখন তাপীয় বিযোজন বলবে সেটা হচ্ছে তাপীয় বিয়োজন, আর তাপীয় সুস্থিত হচ্ছে আমার তাপীয় সুস্থিত আর তাপীয় বিয়োজন এই দুইটাকে বলা হয় আয়নিক যৌগের বৈশিষ্ট্য, আর তাপীয় বিয়োজন হচ্ছে আমাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তার মানে কেউ যদি পোলারায়ন নীতি মানে, তার মানে সে কিন্তু তাপীয় বিয়োজন হবে, ঠিক আছে? তার মানে পোলারায়ন, সমযোজী কালার আর তাপীয় বিয়োজন হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপীয় সুস্থিত বা তাপীয় বিয়োজন একই কথা। বিযোজন, আর এটা হচ্ছে বিয়োজন। বিয়োজন হচ্ছে সমযোজী, আর বিযোজন হচ্ছে আমাদের কি? আয়নিক। তাপীয় সুস্থিত আয়নিক, ওকে? তো চলো আমরা প্র্যাকটিস করতে করতে জিনিসটা আরও ভালো মতন বুঝতে পারবো। এই যে ফার্স্ট বলতেছি না, অনেকে বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে না? যারা হচ্ছে এমসিকিউ ক্লাস তোমরা করো নাই, এই যেটা দিছিলাম নিচে যা দেখো, ফাজানের পোলারায়ন নীতির একটা লেকচার দিছি, যারা করো নাই তারা বুঝবা না, আর যারা করছো তারা ইনশাল্লাহ বোঝার কথা, আই গেস। আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি একটু আগে বললাম, ভৌত অবস্থা কঠিন হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, বিদ্যুৎ পরিবাহিতা তাদের হয়, দ্রবণীয়তা তাদের হয়, ঠিক আছে? আয়নিক যৌগের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটু আগে যেমন আমরা পড়ে আসলাম যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকবে, তারপরে তাপীয় সুস্থিরতা থাকবে, তারপরে হচ্ছে তোমাদের আরেকটা কি পড়লাম, তাপীয় সুস্থিরতা থাকবে, আরেকটা দ্রাব্যতা থাকবে, ঠিক আছে? দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এখানে দেখো, তারপরে পরিবাহিতা থাকবে, ঠিক আছে? ভৌত অবস্থা কঠিন থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। তোমাকে যদি কখনো দেয় নিচের কোনটা হচ্ছে দ্রব্যতা বেশি বা কোনটা বেশি দ্রবণীয়, তখন তুমি দেখবা ফাজানের পোলারায়ন নীতির বিপরীতটা খাটাবা, তাইলেই দেখবা তোমার আয়নিক হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবা যে ফাজানের পোলারায়ন নীতি মানামানি সমযোজী, ফাজানের পোলারায়ন নীতির বিপরীতে যাওয়া মানে হচ্ছে আয়নিক। আর আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তাপীয় সুস্থিত বা তাপীয় বিয়োজন, বা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহিতা, ওকে, বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা, এগুলো হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আর সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে তোমার কয়টা? একটা হচ্ছে কালার, কালারটা খুব একটা বেশি আসে না, সমযোজী আসে, আর পোলারায়ন, নিচের কোনটা পোলারায়ন, এই দুটো জিনিসই আসে বেশি, ঠিক আছে? ওকে, দেখো তো এখানে আমি একটা জিনিস বুঝাইছি যে কালার জিনিসটা কি সেটা একটু বোঝাই। দেখো তো, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড আছে। তো আমি বলছিলাম তোমাদের যে ওই ক্লাসে বলে দিয়েছিলাম যে একই টাইপের যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোরে কাটলে তাড়াতাড়ি আমার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বের করা সহজ। তো আমরা জানি
অ্যানায়নের ক্ষেত্রে যার আকার বড় সে হচ্ছে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। তার মানে এই চারটার মধ্যে সবথেকে বড় অ্যানায়ন কোনটা? এটা সবথেকে বড় অ্যানায়ন না, তার মানে এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সবথেকে বেশি, তাই না? তো আমরা যদি কোথাও দেখি তাহলে দেখতে পাবা যে ফ্লোরিনের বর্ণ হচ্ছে বর্ণহীন, ক্লোরিনের বর্ণ হচ্ছে সাদা, ব্রোমিনের বর্ণ হচ্ছে ক্রিম কালার, আর আয়োডিনের বর্ণ হচ্ছে হলুদ কালার। তার মানে দেখো প্রথমে বর্ণহীন মানে কোনো বর্ণই নেই, তারপরে সেটা সাদা হয়েছে, তারপরে সেটা ক্রিম হয়েছে, আরেকটু গাঢ় হয়েছে, আরেকটু গাঢ় হয়ে হলুদ হয়েছে। তার মানে সব থেকে কালারটা কি আস্তে আস্তে বাড়ছে না? তার মানে আমরা বলতে পারি না সমযোজী যৌগের কালার আস্তে আস্তে বাড়ে। এই কয়টা কালার এমনিতে তুমি মনে রাখবা, এমনিতে এত তোমার যে সবসময় কালার আসবে এরকম না, বাট এই চারটা কালার, এই হ্যালোজেনের চারটা কালার একটু মনে রাখবা কষ্ট করে, ঠিক আছে? ফার্স্টে বর্ণহীন, তারপর সাদা, তারপরে ক্রিম, তারপরে হলুদ। মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে যে কালার বেশি হয় সেটা আমি তোমাদের বোঝানোর জন্য একটা উদাহরণ রাখছি। এবার দেখো এই কয়টা তোমাদের হোমওয়ার্ক দিছি, একটু বলে দিই। প্রথমে তোমাদের এখানে আছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। এবার দেখো ফার্স্টে বলছি আমি যে একই টাইপের আয়নগুলো প্রথমে কেটে দেবে। তার মানে এখানে ফার্স্টে ক্লোরিনগুলো কাটবা, ক্লোরিনগুলো কাটার পরে যে প্রথম গ্রুপটা লিখবা হাইলিনা কে রুবি সাজাবে। আচ্ছা সাজাবে ফ্রান্সের লেখার দরকার নেই কারণ রুবিডিয়াম পর্যন্তই আছে। দেখো তার মানে লি না কে রুবি, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের আমরা জানি নিচে থেকে উপরে পর্যন্ত আস্তে আস্তে বড় হতে থাকে। তার মানে আমি জানি ক্যাটায়ন যদি ছোট হয়, ওই যে একটু আগে পড়লাম ক্যাটায়ন ছোট হলে এখানে আমি কি করতে বলছি সমযোজী এবং আয়নিক ক্রম লিখতে বলছি, ঠিক আছে? তার মানে এই কয়টার মধ্যে সমযোজী কার বেশি? ক্যাটায়ন যার ছোট সে তত বেশি সমযোজী। তার মানে ফার্স্টে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। তার মানে লিথিয়াম হচ্ছে সব থেকে বড় সমযোজীর দিক থেকে, লিথিয়াম সব থেকে বড়, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। আর যখন আমি আয়নিক লিখবো তখন কি লিখবো? আয়নিক লিখলে সব থেকে আগে লিখবো রুবিডিয়াম, তারপরে হচ্ছে ক্লোরিন, পটাশিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড, তারপর লিথিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ফার্স্টে তোমরা কীভাবে লিখবা এই হোমওয়ার্কগুলো কীভাবে লিখবা? প্রথমে লিখবা সমযোজীর ক্রম, তারপর এটাকে এভাবে দিবা। আর আয়নিক ক্রম মানে কি? আয়নিক ক্রম মানে বিপরীত। তার মানে আয়নিক ক্রম মানে হচ্ছে ক্যাটায়ন যাদের বড়, মানে ক্যাটায়নের আকার যার বড় সেদিকে আমার যাবে, তাই না? তো এভাবে করে লিখবা। তারপরে এটাও সেমভাবে করে ফেলবা। এবার এটা দেখো, এটা আয়রন কি আছে? আয়রন আছে হচ্ছে আমাদের আয়রন একবার আছে হচ্ছে 3, একটা আছে 2। দেখো আয়রন 3 মানে কি? আয়রনের এখানে যোজনী হচ্ছে 3+ আর হচ্ছে 2+। আমরা জানি যদি আমাদের চার্জ সংখ্যা দেওয়া থাকে, এখানে দেখো এখানে তো কোনো গ্রুপ বা পর্যায়ে কিছু দেওয়া নেই। তার মানে এখানে যখন আমার চার্জ সংখ্যা দেওয়া থাকবে, যার চার্জ যত বেশি সে তত বেশি সমযোজী। তার মানে এখানে সমযোজী বললে তখন আমাদের এটা হবে, আর আয়নিক বললে কী হবে? আয়নিক বললে এটা হবে, ঠিক আছে? সমযোজী বললে যার চার্জ যত বেশি সে তত বেশি সমযোজী। এবার আসো, তখন আবার বলদের মতো এটা কাইটা তোমার হচ্ছে এই দুইটার, যখন এই দুইটা দেখো সেম পরমাণু দেওয়া আছে, তো সেম পরমাণু দেওয়া থাকলে তখন আমি চার্জের ভ্যারিয়েশন মানে চার্জ কার কত বেশি সেটা দেখবো। তারপর দেখো এখানে কি আছে? অক্সিজেন, সালফার। এটা হচ্ছে তোমার গ্রুপ 16 মূল, এটা তোমরা করবা। তারপরে হচ্ছে এই ক্লোরিনগুলো কাটো, ক্লোরিনগুলো কাটলে দেখো নিচের তিনটার মধ্যে কোনটা সব থেকে বড় হবে সেটারে আমি কি বলবো? সেটাকে আমি বলবো সে তত বেশি সমযোজী। হ্যাঁ, এখানে আমাদের চার্জ কত? প্লাস, এখানে হচ্ছে +2, এটা হচ্ছে +3। তার মানে যখন আমাদের চার্জ দেওয়া থাকবে, চার্জ দেওয়ার ক্ষেত্রে যার চার্জ সংখ্যা যত বেশি সে তত বেশি সমযোজী, ঠিক আছে? যার চার্জ সংখ্যা যত বেশি সে তত বেশি সমযোজী। ওকে, এভাবে করে তোমরা ব্যাখ্যা দিবা। যাই হোক দেখো, তারপর ফার্স্টে ক্লোরিনগুলো কেটে সেটা দিবা, আর যখন আমাদের আয়নিক বলবে তখন হচ্ছে তার বিপরীতটা দিবা, ঠিক আছে? এইটা গেল আমাদের হোমওয়ার্ক। যদি বুঝে থাকো কথা তাহলে তো ভালো কথা, আর না বুঝলে আগে এমসিকিউর ক্লাস বুঝে আসবা। দেখো এখানে আমি কি জিনিসগুলো লিখছি, এখানে জিনিসগুলো যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের সমযোজীর পোলারায়ন। সমযোজীর পোলারায়নের মধ্যে দেখো এখানে যে জিনিসগুলো লিখছি তার মধ্যে এটা মূলত বোঝাতে চাইছে যে সমযোজী মানে হচ্ছে বিয়োজন, আর আয়নিক মানে হচ্ছে বিযোজন বা তাপীয় সুস্থিত, ঠিক আছে? একে মাঝে মাঝে টিএস দ্বারা প্রকাশ করা হয়। দেখো নিচের কোনটি তাপীয় বিযোজন ক্রম? বিযোজন মানে কি? বিযোজন মানে কিন্তু আয়নিক। সুস্থিত তাপ বা বিযোজন মানে হচ্ছে আয়নিক। তার মানে আয়নিকের এই যে দেখো এটা কিন্তু গ্রুপ 2 এর মৌলগুলো দেওয়া আছে। তো গ্রুপ 2 এর মৌলগুলো আমি হচ্ছে ফার্স্টে সাজাইছি। তো আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে যে সব থেকে ছোট হয় তাকে আমরা বলি সমযোজী। তার মানে বেরিলিয়াম হচ্ছে আমাদের সমযোজী, আর বেরিয়াম হচ্ছে আমাদের আয়নিক, তাই না? আমাদের বলছে বিযোজন, তার মানে আমাদের আয়নিকের ক্রম সাজাতে বলছে। তার মানে প্রথমে আমাদের বেরিয়াম হবে, তারপর স্ট্রনশিয়াম হবে, তারপর ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, বেরিয়াম। দেখো এইটাই আছে, সেজন্য আমি এটা দাগাইছি। সরি, আমি একটু ক্যামেরাটা একটু উপরে ধরছি। দেখো প্রথমে আমি গ্রুপ 2 এর মৌলগুলো লিখছি, লিখার পরে আমি এখানে বেরিয়াম দিছি, তারপর স্ট্রনশিয়াম দিছি। আচ্ছা এখানে কি আমি ক্যামেরা ঠিকঠাক ধরছিলাম? বুঝতেছি না। দেখো এখানে আমি বেরিয়াম লিখছি, স্ট্রনশিয়াম লিখছি, ক্যালসিয়াম লিখছি, ম্যাগনেসিয়াম লিখছি, বেরিলিয়াম 2+ লিখছি, ঠিক আছে? এখানে কি আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরছি? দেখো তো, ধরার তো কথা। আচ্ছা দেখো
তো এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি, এখানে হচ্ছে বেরিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এটা তো আমি হচ্ছে প্রথমে গ্রুপ 2 এর মৌলগুলো সাজাইছি। গ্রুপ 2 এর মৌলগুলো সাজানোর পর একদম নিচে যেটা সেটা হচ্ছে আয়নিক, আমরা জানি, কারণ ক্যাটায়নের আকার বড় হলে সে হচ্ছে আয়নিক হয়, আর ক্যাটায়নের আকার ছোট হলে সে হচ্ছে সমযোজী হয়। সমযোজী বিপরীতটা আয়নিক, তো আয়নিকে দেখো আমি সেটা সাজায় বলছি, ঠিক আছে। ফার্স্টে বেরিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিয়াম, কারণ আমরা জানি আয়নিক হচ্ছে সমযোজীর উল্টা। সমযোজী হলে এরকম করে হয়তো, আয়নিকে তাই এখান থেকে এরকম হবে। ওকে, আচ্ছা, তো চলো এখন আমরা সিকিউতে চলে যাই। সিকিউ পড়তে মজা আছে। দেখো এখানে আছে কোশ্চেন যে DE ও F মৌল সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস, N এর মান 3। তো আমি এখানে ফার্স্টে বের করছি, ডি মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এফ মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। বলছে ডি কার্বনের আর এফ কার্বনের মধ্যে অধিক তাপে বিয়োজিত হয়, যুক্তিসহ বিশ্লেষণ করো। আচ্ছা, অধিক তাপে বিয়োজিত হয়, তোমাদেরকে আমি যখন একটু আগে যে বলছি যে বিয়োজিত কথাটা মানে কি, বিয়োজিত কথাটা যখন থাকবে, বিয়োজিত মানে হচ্ছে সমযোজী, আর বিযোজিত কথাটা মানে হচ্ছে আয়নিক, তাই না? যেহেতু বিয়োজিত কথাটা আছে, তার মানে বলছে ডি কার্বনেট, তার মানে হচ্ছে আমার ডি কার্বনেট মানে ম্যাগনেসিয়াম কার্বনেট, এফ কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেট, এই দুইটা আমি লিখলাম। লিখার পরে দেখো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কি, গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌলগুলো লিখলাম। তার মানে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে বড়? আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে বড় হয়, তার মানে ক্যালসিয়াম বড়, ম্যাগনেসিয়াম ছোট। তার মানে ক্যাটায়ন ছোট হলে তাকে আমরা সমযোজী বলি, আর ক্যাটায়ন বড় হলে তাকে আমি আয়নিক বলি। তুমি যদি এটা মনে রাখতে কষ্ট হয় যে আয়নিকে তার উল্টা হবে, মানে আয়নিক ক্যাটায়ন বড় হলে আয়নিক, তাহলে মনে রাখবা যে সমযোজীর উল্টাই হচ্ছে আয়নিক। তার মানে ক্যাটায়ন ছোট হলে আয়নিকে ক্যাটায়ন বড় হবে। তার মানে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে সমযোজী, ক্যালসিয়াম 2+ হচ্ছে আয়নিক। তার মানে আমরা জানি সমযোজী যেহেতু এটা, ফার্স্টে হচ্ছে আমরা এই কার্বনেট কার্বনেট কাটবো, মানে মানে এখানে আমার কেটে দেখাইতে হবে না, আমি মনে মনে ধরো কাটলাম। কাটার পর আমি আমি পরীক্ষা খাতায় লেখার সময় লিখবো যেহেতু ম্যাগনেসিয়ামের আকার বড়, এবং আমরা জানি কোনো মৌল বা পরমাণুর আকার বড় হওয়া মানে সে তত বেশি সমযোজী। তার মানে কি, কোনো ক্যাটায়নের আকার বড় হওয়া মানে কি, সে তত বেশি সমযোজী। তার মানে যে তত বেশি সমযোজী সে তত তাপে বিয়োজিত হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট পড়ায় চলে যাচ্ছি। দেখো নেক্সটটা একটু একটু ক্রিটিক্যাল না, মোটামুটি ভালোই সহজ। দেখো বিভিন্ন হ্যালোজেনের হাইড্রাইড বনাম তাদের স্ফুটনাঙ্কের একটা লেখচিত্র নিচে অঙ্কন করা হলো। ওকে, বলছে উদ্দীপকের হাইড্রোসিডগুলো জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা ব্যাখ্যা করো। ওকে, প্রথমে আমি হ্যালোজেনগুলো তোমাদের এখানে লিখছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টিনাসাইন। তো দেখো এখানে এখানে আমি দিতে হয়তো বা মনে নাই, এখানে 4টা হচ্ছে তোমার হ্যালোজেন ছিল এমন করে, এটা আঁকতে মনে নাই। দেখো, তো এখানে আমাদের 4টা যেহেতু দেওয়া আছে সেজন্য আমি এখানে 4টাই লিখছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন। মেনলি এই 4টাকেই তোমার বেশি 4টা দিয়ে বেশি কোশ্চেন আসে। তো দেখো ফ্লোরিন এখানে আছে, তার মানে ফ্লোরিন, হাইড্রোজেন আর হ্যালোজেনকে কিন্তু এক্স দ্বারা মানে এক্স দ্বারা চিহ্নিত করা হয়, আমরা তো সবাই জানি, তাই না? তো হ্যালোজেনের সাথে আমার হাইড্রোজেন যুক্ত করতে বলছে, তো আমি যুক্ত করলাম। যুক্ত করার পর আমাকে বলছে যে এদের হচ্ছে জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা ব্যাখ্যা করো। তো তুমি ফার্স্টে দেখো, আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে এই 4টার মধ্যে কার আকার সব থেকে বড়। 4টার মধ্যে আয়োডিনের আকার সব থেকে বড়, তার মানে আয়োডিন সব থেকে বেশি সমযোজী, আয়োডিনের সব থেকে বেশি পোলারায়ন ক্ষমতা হবে, আয়োডিন সব থেকে বেশি হচ্ছে আমাদের স্ট্রং হবে। তো একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যে হচ্ছে আমাদের যার আকার বড় থাকে, দেখো ছোট ধরো কিপটা মানুষের কাছ থেকে কিছু বের করা কিন্তু অনেক টাফ, তাই না? কিন্তু দাতা মানুষের কাছ থেকে কিন্তু আমরা চাইলে অনেক কিছু সহজে নিতে পারি। আয়োডিন যেহেতু আকারে বড়, আমি চাইলে ওর কাছ থেকে হাইড্রোজেনটা টপ করে সরাই দিতে পারবো না। বাট আমি ফ্লোরিন যেহেতু কিপটা ছোট, তার মানে ফ্লোরিনের কাছ থেকে কি আমি হাইড্রোজেনটা টপ করে সরাতে পারবো না। কিন্তু আমরা জানি লুইস মতবাদ অনুসারে যে জলীয় দ্রবণে যে হাইড্রোজেন তাড়াতাড়ি দান করতে পারে, জলীয় দ্রবণে যে হাইড্রোজেন দান করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলে, তাই না? তো জলীয় দ্রবণে যারা প্রোটন উৎপন্ন করার প্রবণতা কার বেশি, যে হচ্ছে বড় তার বেশি। তো মানে সে তাড়াতাড়ি আমাদের প্রোটনটা দিয়ে দিতে পারবে জলীয় দ্রবণে, পানির মধ্যে যেহেতু ওর কাছে বেশি আছে বা বড় আছে, প্রসারিত, সে তাড়াতাড়ি টপ করে সরাই ফেলতে পারবে, তাই না? সংকুচিত হয়ে যে নেই। তার মানে আমি বলবো যে হাইড্রোজেন আয়োনাইড যেহেতু হচ্ছে আকার বড় এবং সে অনেক পরিমাণে সমযোজী এবং পোলারায়ন বেশি, সেজন্য সে যেহেতু আকার বড় এই সবগুলার থেকে, সেজন্য সেই হচ্ছে আমাদের হাইড্রোজেনটা তাড়াতাড়ি অপসারণ করতে পারবে জলীয় দ্রবণে, সেজন্য প্রোটন উৎপন্ন করতে পারবে বা প্রোটন দান করতে পারবে, যেটাই বলো না কেন। ওকে, বুঝতে পারছো জিনিসটা? একদমই সহজ। এটা বোর্ড আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, ঠিক আছে? একটু মানে হালকা একটু ট্রিকি, বাট মজার আসছে। এবার দেখো এখানে আছে মৌল DXGE।
ইলেকট্রন বিন্যাস কয়েকটা লেখা আছে, দেখো এখানে একটা ইন্টারেস্টিং ইলেকট্রন বিন্যাস আছে। প্রথমে হিলিয়াম দিছে, আমরা জানি হিলিয়াম মানে হচ্ছে 2, 2 2 2 আর 2 4, আর 4 হচ্ছে 8, তার মানে অক্সিজেন। হিলিয়াম মানে 2, এখানে 2 আর 5, তার মানে হচ্ছে ফ্লোরিন। নিয়ন মানে কত? 10, 10 আর 1 11, তার মানে হচ্ছে সোডিয়াম। ইন্টারেস্টিং না ইলেকট্রন বিন্যাসটা? এখানে বলছে E2X এবং EG যৌগ দুটির অধিক সমযোজী ব্যাখ্যা করো। E2X মানে কত? সোডিয়াম 2X মানে হচ্ছে অক্সিজেন, এই যে সোডিয়াম 2 অক্সিজেন, ঠিক আছে। আর সোডিয়াম ফ্লোরাইড ফার্স্টেই বলছি একই টাইপের দুইটা কেটে দিবা। আচ্ছা দেখো, অক্সিজেনের যোজনী কত হয় আমরা জানি 2-, আর ফ্লোরিন কত হয়? ফ্লোরিন হচ্ছে মাইনাস হয়। এখানে একটা কমন সেন্স দেখো, আমরা যারা জারণ সংখ্যা বের করতে পারি, এখানে যদি আমাদের +2 হয় আমরা তো জানি সেম টাইপের এখানেও থাকবে, তার মানে এটা -2, এটা যদি +1 হয় তার মানে এটা হচ্ছে -1, তাই না? আবার এভাবে করেও মনে রাখতে পারো যে এখানে যেহেতু 2 আছে তার মানে এখানে আমার -2 হবে, যেহেতু অক্সিজেন আমরা মাইনাস সবাই জানি, অক্সিজেন তো -2, এটা তো আমরা সবাই জানি, আর ফ্লোরিন -1। তাহলে দেখো একই ধরনের যখন চার্জ থাকবে, এটা তো আর একই পর্যায়ে বা একই গ্রুপে নাই, তাই না? তো তখন আমাদের দেখতে হবে কোনটার চার্জ বেশি, যেটার চার্জ বেশি সেটার আকার বড়। ওকে, তো আমরা দেখতে পারতেছি 2 আর 1-এর মধ্যে কে বড়? 2 বড়, তার মানে 2 এখানে আবার এটা তোমরা এক্সপ্লেন করো না, এখানে আমরা এভাবে ভাবতে পারো যে যে হচ্ছে মাইনাস যত কম, যত বেশি হবে সে তত কম, এটা ভাববা না, তুমি এভাবে করে ভাববা যে -2 যত বেশি সংখ্যা হবে এখানে সেটা তত বেশি সমযোজী। ওই যে চার্জের সংখ্যা যত বেশি, তার মানে এই দুইটার মধ্যে চার্জের সংখ্যা কার বেশি? অক্সিজেনের বেশি, সেই জন্য অক্সিজেন যত বেশি সমযোজী, আকার বড়, তার পোলারায়ন বেশি, তার মানে অধিক সমযোজী কে? অক্সিজেন, বা E2Xটা আমাদের অধিক সমযোজী হবে। এখানে কিন্তু এই যে আমি যে তোমাকে কেটে কেটে দেখাচ্ছি, তুমি কিন্তু এটা মনে মনে কাটবা, খাতায় কিন্তু আবার কাটাকাটি করো না। ওকে, আচ্ছা নেক্সটটাতে চলে যাই। দেখো নেক্সটটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এখানে বলছে 2 নং উদ্দীপকের মৌলসমূহের ক্লোরাইড যৌগগুলোর গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। 2-এ কি আছে? এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। তার মানে আমরা কি পাবো? আচ্ছা এটা তো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে, এটা তোমরা করবা। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা অলরেডি ডান, আমাদের করা শেষ। ক্লোরাইড, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে +1, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, 3+। ওকে, তো এই যে আমাদের হচ্ছে 1+, 2+, 3+, তার মানে আমাদের এখানে কিন্তু আমাদের একই পর্যায়টা আমরা দেখবো না, আমরা দেখবো যে আবার এভাবে করেও দেখতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, না ওভাবে করে দেখার দরকার না, তোমরা এভাবে করে দেখো যে যার চার্জের সংখ্যা বেশি, আমরা কি জানি যখন যার চার্জ মানে যদি সমজাতীয় চার্জ থাকে, গ্রুপ ভিত্তিক যদি তুমি হিসাব না করো, তখন যদি যার চার্জের সংখ্যা বেশি, যখন তোমার সমজাতীয় চার্জ দেওয়া থাকবে না, ঠিক আছে, সমজাতীয় চার্জ দেওয়া না থাকলে যার চার্জের সংখ্যা বেশি, মানে একই গ্রুপ ভিত্তিক, একই ধরো এখানে যদি সবগুলো 2 থাকতো বা এখানে যদি সবগুলো 1 থাকতো, তখন আমরা দেখতাম একই গ্রুপ না একই পর্যায়ে। কিন্তু এখন আমি যেহেতু চার্জ আমার ভিন্ন ভিন্ন, মানে পজিটিভ বাট ভিন্ন ভিন্ন চার্জ না, তো তখন আমি দেখব কোন চার্জটা বেশি, যেই চার্জটা বেশি হবে আমি বলবো সে তত বেশি হচ্ছে সমযোজী। আর এখানে যেহেতু গলনাঙ্কের ক্রম চাইছে সেজন্য এটা হচ্ছে আমাদের কি লিখলাম? সমযোজীটা লিখলাম, ঠিক আছে। আর উল্টাই দিলেই হয়ে যাবে কি? গলনাঙ্ক। এটা তোমরা একটু লিখবে, গলনাঙ্কের ক্রমে সোডিয়াম ফার্স্টে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। কারণ আমি যেই চার্জের সংখ্যা যত বেশি সেটা হচ্ছে তত বেশি হচ্ছে আমাদের গলনাঙ্ক। চলো তাহলে আমি নেক্সটটা দেখাই। উদ্দীপকের আর মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারে কিনা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, QPR, ওকে, কিউ মানে হচ্ছে কি? হাইড্রোজেন। আচ্ছা আমাকে আর নিয়ে কাজ করতে বলছে, আর মানে হচ্ছে সালফার, বলছে আর মৌলটি 6টি বন্ধন গঠন করতে পারবে কিনা। তোমাদেরকে আজকে একটা কথা বলে দিই, সারা জীবনে আর ভুলবা না, কোনো কিছু বন্ধন গঠন করতে পারবে কিনা সেটার মধ্যে সবথেকে বেশি ডিপেন্ড করে কে বলো তো? ফাঁকা ডি অরবিটাল। কি বলছি? ফাঁকা ডি অরবিটাল কোনো কিছু বন্ধন গঠন করতে পারবে কি না। আমি কিন্তু তোমাদের ফার্স্ট সিকিউতে পড়াইছি যে ফাঁকা ডি অরবিটাল থাকলে বন্ধন গঠন করতে পারে। তো এখানেও দেখো যে এখানে আমাদের ফাঁকা ডি অরবিটালটা ওই যে আর্দ্র বিশ্লেষিত হয় কেন, হয় না কেন, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? তো সিলিকনে আমাদের কি থাকে? ফাঁকা ডি অরবিটালে থাকে, যেটা কার্বনে আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে না, সেজন্য আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। আর এখানে আর মৌলটা সালফার, তো আমরা চলো দেখি সালফারে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। সালফারে ফাঁকা ডি অরবিটাল থাকলেই 6টা বন্ধন গঠন করতে পারবে, আর যদি ডি অরবিটাল না থাকে ফাঁকা তাহলে গঠন করতে পারবে না, ব্যাস। চলো দেখি আছে কিনা।
অবশ্যই থাকার কথা, যেহেতু এত বড় একটা প্রশ্ন দিছে। সালফারে হচ্ছে আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করলাম, দেখো এখানে 3 4 পর্যন্ত যে স্টপ। এখন তোমরা বলতে পারো ডি অরবিটাল পর্যন্ত তো যায় নাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, তুমি একটা শক্তি স্তর তুমি আঁকলা, একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, তিনটা শক্তি স্তর আঁকলা, তিনটে শক্তি স্তর আঁকলা, ডি অরবিটালে তুমি কোনো ইলেকট্রন প্রবেশ করাইলা না, কিন্তু তৃতীয় নাম্বার শক্তি স্তরে ডি নামের তো একটা অরবিটাল তো আসছে ওইখানে, তাই না? হয়তো বা ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করে না, বাট ডি অরবিটালটা তো আছে। সেজন্য আমরা বলতে পারি না একটা ফাঁকা একটা ডি অরবিটাল আছে, ডি এর উপর আমরা শূন্য দিব। এটাকে যদি উত্তেজিত করো, উত্তেজিত করলে কি হবে? উত্তেজিত করলে প্রথমে দেখো আমার এখানে 4টা ইলেকট্রন আছে না? উত্তেজিত করলে আমার এখানে প্রথমে কয়টা ইলেকট্রন আছে? 4টা আছে। এক সেকেন্ড। ওকে, উত্তেজিত করলে আমার প্রথমে এখানে কয়টা আছে? 4টা। এটা হচ্ছে আমাদের 3p, ঠিক আছে? 3p 3টা। এই 3টা থেকে 3p যেহেতু 4টা ছিল, 3টা দিছি উত্তেজিত করার পর 3p থেকে একটা ইলেকট্রন হচ্ছে আমার 3d-তে চলে গেছে। এটাকে যখন আমি আবার উত্তেজিত করব, একবার তো উত্তেজিত করছি একটা স্টার দিছি, দুইবার উত্তেজিত করছি দুইটা স্টার দিছি, তখন আবার এসের থেকে একটা আবার ডিতে আসে। তো 3D তো আমরা জানি 3D-তে হচ্ছে আমাদের 5টা ঘর, পিতে আমাদের 3টা ঘর, 3D-তে 5টা ঘর, আর একে হচ্ছে আমাদের এসে হচ্ছে একটা ঘর। তো এই 5টার মধ্যে আমি পি থেকে তো একটা একটু আগে একটা হাওলাত নিয়েছিলাম, তাই না? আবার যখন আমি আবার যখন আমি উত্তেজিত করবো, এস থেকে আমি একটা হাওলাত নিব। তাহলে দেখো তো আমাদের কয়টা কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকলো, বা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন থাকলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সেজন্য একে বলা হয় সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে এর যোজ্যতা হচ্ছে 6টা। যোজ্যতা 6টা মানে হচ্ছে সর্ববহিঃস্থ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? সর্ববহিঃস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। দেখো আমি 6টা ইলেকট্রন থাকার কারণে ও কিন্তু একযোজী মৌলের সাথে সহজেই আমার কি করতে পারে? বন্ধন গঠন করতে পারবে। কারণ এই 6টার সাথে 6টা মানে যার শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, তাদের সাথে আমি সহজেই বিক্রিয়া করতে পারবো। একযোজী মৌলের সাথে আমি সহজেই মানে বন্ধন গঠন করতে পারবো। সেই জন্য সালফার কি করতে পারে? এই যে একটু আগে বলছে না 6টা বন্ধন কি গঠন করতে পারে? হ্যাঁ পারে, কারণ সালফারেই শেষ কক্ষপথে 6টা বিজোড় ইলেকট্রন থাকার কারণে এর যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন থাকে আমরা জানি। আর 6টা ইলেকট্রন থাকার কারণে একযোজী মৌলের সাথে সে 6টা বন্ধন গঠন করতে পারে। এখানে ফ্লোরিন না দিয়ে আমি ক্লোরিনও দিতে পারতাম। ওকে, তো দেখো এখানে আমি 6টা ইলেকট্রন সেজন্য দিলাম। দেওয়ার পর আমি এই জিনিসটাকে কিন্তু এভাবেও লিখতে পারি, ঠিক আছে? আর এটার যদি আমি হচ্ছে সংকরায়ন ঘটাই, সংকরায়ন তো আমরা সবাই জানি, এখানে এস এর সর্বোচ্চ শক্তিস্তরে যতগুলো ইলেকট্রন থাকে, এফ এর আমরা জানি একযোজী মৌল কয়টা আছে সেটা লিখবো ভাগ 2 লিখলে আমার অ্যান্সার আসে হচ্ছে 6। 6 মানে sp3d3। এটার মানে হচ্ছে আমাদের অষ্টতলকীয় হয়। অষ্টতলকীয়টা এভাবে আঁকবা, ঠিক আছে? কিভাবে আঁকবা? ফার্স্টে হচ্ছে এসটা আঁকবা। ওকে, এভাবে করে অষ্টতলকীয়টা একটু এঁকে দিবা, ঠিক আছে? এটা কিন্তু 9 10-এর কনসেপ্ট, বাট এই অষ্টতলকীয়টা ছিল না, তুমি যা পারো তুমি এঁকে দিবা, ঠিক আছে? এই 3টা চিত্র আঁকবা, এটাও আঁকবা, এটাও আঁকবা, এটাও আঁকবা, সোজা তো 3টা চিত্র এঁকে দিবা। ওকে, এবার চলো নেক্সটটাতে যাই। এটাই মেবি লাস্ট, ইয়েস এটাই লাস্ট। দেখো প্রতীকগুলো ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে। প্রতীকগুলো যোজনী মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রথমে দেখো এখানে কিউ এক্স এ দেওয়া আছে, এটা মানে দেওয়া আছে এন ইজিক্যাল টু মান বসাও। নিউটন, সরি নাইট্রোজেন আছে, নিউটন বলতেছি, নাইট্রোজেন আছে, এটা হচ্ছে ফসফরাস আছে, এটা হচ্ছে ক্লোরিন আছে। বলছে XA5 মানে যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড আর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠন করতে সম্ভবত যুক্তিসহ আলোচনা করো। আমাদের দেখতে হবে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কি গঠিত হয়, বা ফসফরাস পেন্টাক্লোরাইডকে গঠন করা সম্ভব কিনা সেটা দেখতে হবে। দেখো নাইট্রোজেনকে আমি কি বলছিলাম তোমাদেরকে একটু আগে, তুমি কোনো কিছু বন্ধন গঠন করার পূর্বতম শর্তটা হচ্ছে আমাদের ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। তো নাইট্রোজেন তো আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তুমি এটাকে ভাঙো 1s2 2s2 2p3। দেখো তো 2 নাম্বার শক্তি স্তরে তো আমার ডি অরবিটাল আসে না, আসে? 2D কখনো হয়? হয় না। সেজন্য আমরা বলতে পারি যে নাইট্রোজেনের আমাদের ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে হয়তো বা অযুগ্ম ইলেকট্রন আমার আছে, সর্বশেষ শক্তি স্তরে আছে, বাট ফাঁকা ডি অরবিটাল তো নাই। আর ফাঁকা ডি অরবিটাল না থাকলে আমাদের কী করতে? বন্ধন গঠন করতে কেউ সক্ষম হয় না। সেজন্য ক্লোরিন কখনোই এসে নাইট্রোজেন পেন্টাক্লোরাইডের সাথে বন্ধন গঠন করবে না। বাট ফসফরাসকে যদি আমি ভাঙি, ফসফরাসকে ভাঙলে আমি 3D হচ্ছে 0 পাই। 3 আর 3D 0, তার মানে কি প্রথমে হচ্ছে এখানে দেখো 3D 0, তার মানে এখানে 3s
তার মানে এখানে আছে 3s2 ছিল। এখন আমি যদি এটাকে মানে উত্তেজিত করি, এখানে তো পি তো তোমার অযুগ্ম অবস্থায় আছে, তার মানে পি থেকে তো আর ডিতে দেওয়া যাবে না, কারণ এটা জোড় অবস্থায় আছে। তার মানে এখান থেকে আমি একটা যদি এখানে দিই, তার মানে আমার সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে তো 5টা ঘর আছে, ঠিক আছে, 5টা ঘর আছে আমি জানি, বাট অযুগ্ম অবস্থায় করে আমার একটা গেছে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে ধরো, আচ্ছা একটু ভালো করেই লিখি, 1টা 2টা 3টা 4টা 5টা। ধরো এখানে একটু আগে 2টা ছিল না, উত্তেজিত করার পরে এখান থেকে একটা তোমার এই ডি অরবিটালে আসছে, 3ডিতে আমার একটা আসছে, ঠিক আছে। কারণ কেন আসলো, এখানে তো আমাদের একটা করে আছে, বাট কেন আসছে? উত্তেজিত করার পর আসছে। পি থেকে কেন আসে না? কারণ পিতে তো তোমার একটা করেই আসছে, অযুগ্ম অবস্থায় একটা করে আছে, তো পি থেকে আর যেতে পারবে না, সেজন্য এস থেকে যায়। তো এস থেকে যাওয়ার কারণে ডি অরবিটালে তো ফাঁকা ছিল, তাই না? তো ডি অরবিটালে একটা করে যায়। তো এখানে দেখো সর্বাধিক আমাদের অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকে? অযুগ্ম ইলেকট্রন আমাদের 5টা থাকে। আর আমি জানি যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে আমি ততগুলাই মানে একযোজি ইলেকট্রন আমি গ্রহণ করতে পারবো। আর ক্লোরিন তো একযোজি মৌল, সেজন্য আমরা বলতে পারি যে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করা সম্ভব। তোমরা লাস্টে চিত্রটা এঁকে দিবা। আমরা কি জানি ফসফরাস মানে 15, তার মানে একটা 2টা, লাস্টে এখানে হচ্ছে 8টা, আর লাস্টে থাকে হচ্ছে আমাদের 5টা। কারণ ফসফরাস কি গ্রুপ 15 মৌল না? গ্রুপ 15 মৌল তো আমরা সবাই জানি যোজদের স্তরে 5টা থাকে, তাই না? তো 5টা কেমনে থাকে? এই যে উত্তেজিত করার পরে আমার হচ্ছে 5টা হয়, ঠিক আছে। মানে 5টা আমরা করি উত্তেজিত করে, দেন হচ্ছে আমি এক একটা করে কি করি, ক্লোরিন প্রবেশ করাই। ক্লোরিনের শেষ কক্ষপথে 17টা, তো ক্লোরিনের একটা হচ্ছে মানে অষ্টক পূরণ করার জন্য একটা করে আসে ক্লোরিন, ঠিক আছে। এভাবে করে তোমরা এঁকে দিবা, ক্লোরিন এঁকে দিবা। আমি যেভাবে এভাবে শর্টকাট আঁকতেছি, এভাবে করে আঁকা যাবে না, একটু ভালো মতো আঁকবা, ঠিক আছে। এভাবে করে এঁকে ক্লোরিন গঠন করে, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। তার মানে আমরা এভাবে বলবো যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন হয় না, কারণ নাইট্রোজেনে হচ্ছে আমাদের ফাঁকা ডি অরবিটাল নাই, সেজন্য ক্লোরিনের সাথে বন্ধন গঠন করতে পারে না। বাট ফসফরাসে আমাদের ফাঁকা ডি অরবিটাল আছে, বিধায় আমরা উত্তেজিত করার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের বিজোড় 5টা ইলেকট্রন আসতেছে, সেজন্য 5টা ফসফরাসের সাথে একযোজি মৌল ক্লোরিন 5টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমরা বন্ধন গঠন সম্ভব। সেজন্য NCl3 গঠন সম্ভব না হলেও PCl5 গঠন সম্ভব হয় কেবল এবং কেবলমাত্র ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে কিন্তু, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।